এটাই কিন্তু সেই মুক্ত জেল। এখানে যারা মানে বন্দী রয়েছে তারা কি সবাই যাবজ্জীবন কারাদণ্ডে? যাবজ্জীবন কারাদণ্ড সবাই। সবাই। এই কিন্তু সেই মন্দির যেই মন্দিরে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গান লিখেছিলেন। মায়ের দুটো হাত দেখো জোড়া আছে, হাত কিন্তু মাথায় হাতে অন্য অন্য কালী মায়ের হাতে যেমন মুন্ডু থাকে, এই মায়ের হাতে কিন্তু মুন্ডু নেই। এই কলকলিতেই কিন্তু এই শৃঙ্খলিত মায়ের যে মূর্তি সেটা কিন্তু এখানেই পাওয়া গেছিল। এটাই একমাত্র পদ্মা নদী যেটা ভারতের এই লালগোলাতেই আছে, আর কিন্তু পদ্মা নদী ভারতের কোথাও নেই। এটাই কিন্তু সেই পদ্মা নদী যেটা বাংলাদেশের সাথে আর ভারতের সাথে যুক্ত। এই কীভাবে মাছ ধরছে ছোট একটা বড়শি দিয়ে। বড় মাছ ধরতে গেলে বড় ছিপ লাগবে। ওই যে ওই কটা মাছ পেয়েছিস, দেখি কি কি মাছ ধরেছিস। দেখো ভাই এই মাছগুলো ধরেছে, পুঁটি মাছের ট্যাংরা মাছ। এখানে এই নদীতে বড় মাছ পাওয়া যায় না। দেখো সামনে একটা সুন্দর চর দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দূর থেকে। চলো ওই চরটায় যাবো। তো দেখো বন্ধুরা একদম কিন্তু সেই পদ্মা নদীর কাছে চলে এসেছি। এই দেখো পদ্মা নদীর জল কি পরিষ্কার, এই দেখো সুন্দর জল। জল দেখে স্নান করতে ইচ্ছা করছে কিন্তু এখন স্নান করবো না। এসেছি দেখো আমরা দুইজনে গামছা মাথায় দিয়েছি, এতটা প্রচন্ড তাপমাত্রা রোদ্দুরের বিশাল করবো। নদীর পাশে লিচু গাছ, প্রচুর লিচু হয়েছে এখানে। তো রাজেশ দা লিচু চাইতে গেছে। লিচু কি দেবে? দেখো গাছে প্রচুর লিচু হয়েছে, পুরো বাগানটা লিচুর বাগান। দেখো তো এত রোদ্দুর কি করব, লিচু গাছের নিচে আমরা একটু আশ্রয় নিচ্ছি। এই মাঠের মধ্যে জল পাবো কখনোই ভাবি, জল পড়ে নাকি তাও যায় না। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে কিন্তু চলে এসেছি ভারতের একদম শেষ স্টেশন লালগোলাতে। তো এই লালগোলাতে অনেক কিছু দেখার আছে যেগুলো তোমাদের আমি এক এক করে দেখাবো। যেমন রাজবাড়ি আছে, মুক্ত জেল আছে, আর একমাত্র পদ্মা নদী যেটা কিন্তু এই লালগোলাতেই আছে। তো সেইগুলো তোমাদের এক এক করে দেখাবো। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা এখন দাঁড়িয়ে রয়েছে কিন্তু লালগোলা স্টেশন। তোমাদের যেটা বলেছিলাম ভারতের কিন্তু শেষ স্টেশন এই লালগোলায়। দেখো এই যে লালগোলা স্টেশন, আর এই যে সামনে তোমাদের দেখা যাচ্ছে স্টপ লেখা রয়েছে, ওই পর্যন্ত কিন্তু ট্রেন যায়। এরপরে কিন্তু ট্রেন এদিকে আর কোনো স্টপেজ নেই। এটাই কিন্তু একদম লাস্ট, ভারতের লাস্ট স্টেশন লালগোলা। তো চলো এখন স্টেশন থেকে বেরিয়ে সামনের দিকে যাব আর তোমাদের এক এক করে সব জিনিস দেখাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। স্টেশন থেকে বেরিয়ে 2 মিনিটের হাঁটা পথ। এই যে এই রাস্তায় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টেশন রোড। আর স্টেশন রোড থেকে বেরিয়ে এই যে মেন রোডে এসছি। দেখো এই যে মেন রোড, আর একদম রোডের সামনেই কিন্তু একটা সুন্দর মন্দির রয়েছে, শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির। দেখো মন্দিরটা কত সুন্দর। চলো তোমাদের একটুখানি মন্দিরের ভেতর থেকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। দেখো কত সুন্দর মন্দিরটা। দেখো মন্দিরের বিগ্রহ দুটো কত সুন্দর। দেখো এই যে অলংকার গুলো রয়েছে এগুলো কিন্তু সব সোনার অলংকার মন্দিরে। দেখো কত সুন্দর লাগছে লক্ষ্মীনারায়ণ বিগ্রহগুলোকে। দেখো আর এই যে পুরো মন্দিরটা, মন্দিরের ভেতরে একদম শান্ত পরিবেশ, খুব সুন্দর মন্দির। এখানে এসে মন একদম জুড়িয়ে গেল, এত সুন্দর মন্দিরের এই মানে পরিবেশ। দেখো পুরো মন্দিরটা, আর এই মন্দিরটা খুবই জাগ্রত নাকি রয়েছে। এখানে যারা এসে মানত করে তাদের মনোকামনা অবশ্যই পূর্ণ হয়, তাই এখানকার পুরোহিত মশাই বলল। এই হচ্ছে মন্দিরের পরিবেশ, খুব সুন্দর লাগছে। রাস্তা থেকে দূর থেকে দেখতে ভালোই লাগছে মন্দিরটা। তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, মন্দিরটা দেখিয়ে দিলাম। তো চলো এখন রাজবাড়ির দিকে রওনা দেবো। এখন আমরা স্টেশনের পাশ থেকে টোটো ধরলাম, টোটোয় করে রাজবাড়ি যাচ্ছি। বেশি দূর না, ওই 1-1.5 কিলোমিটার হবে, হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমরা টোটোয় করে যাচ্ছি। টোটোতে ভাড়া পড়লো 10 টাকা করে। তো এখন রাজবাড়ির মোড়ে চলে এসেছি। এই সামনে হচ্ছে রাজবাড়ি, এই দেখো এই সামনে কিন্তু রাজবাড়ি। এই দেখো এই যে রাজবাড়ির গেট,
আর এখন গেটের মধ্যে প্রবেশ করব। এই হচ্ছে সেই রাজবাড়ি, রাজা যোগেন্দ্র নারায়ণের রাজবাড়ি। আর এটাই কিন্তু সেই মুক্ত জেল, যেটার নাম তোমরা অনেকে শুনেছো। এটাই সেই মুক্ত জেল। চলো এবার রাজবাড়ির ভেতরে প্রবেশ করি। এই যে দেখো, রাজবাড়িতে ঢুকে এখানে একটা কুয়ো মতন দেখতে পাচ্ছি। এটা কি জানি না, ওটা একটা কুয়ো ছিল হয়তো, এখন এটাই জংলা রয়েছে। সেই সময়কালের হয়তো কিছু হতে পারে এখানে। তো চলো রাজবাড়ির সামনের দিকে আরো এগিয়ে যাই। তো এখন কিন্তু চলে এসেছি সেই মুক্ত জেলের সামনে। এই দেখো, এটা হচ্ছে কিন্তু সেই লালগোলা মুক্ত শোধনাগার মুর্শিদাবাদ। এটাই কিন্তু সেই মুক্ত জেল। এর ভেতরে তো যাওয়া যাবে না, না? তো এর ভেতরে কিন্তু প্রবেশ নিষেধ, সেই জন্য এর ভেতরের কিছু আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। এই হচ্ছে সেই মুক্ত জেল, আর এ পাশে হচ্ছে রাজবাড়ি। কিরকম টাইম নির্দিষ্ট আছে এখানে? 8টার সময় গুনতি দিতে হয়, আর 6টায়, সাড়ে সব 5টা, কয়েদিরা 8টার সময় বেরিয়ে যায়। হুম। আবার মানে সকাল 8টা না রাত 8টা? সকাল 6টায়, সকাল 6টায় আর বেরিয়ে রাত যায়। 8টায়। আবার রাত 8টায় এসে আবার ওখানে করতে হয়, হ্যাঁ, গুনতি দিতে হয়। নিতে দিতে হয়। তারপরে যে যার নির্দিষ্ট হ্যাঁ, কাজে বেরিয়ে যায়, আবার এখানে যায়, চলে আসে। নিজে নিজে রান্না বান্না করে খায়। আচ্ছা, এখানে যারা মানে বন্দি রয়েছে তারা কি সবাই যাবজ্জীবন কারাদণ্ডে হ্যাঁ, বন্দি? যাবজ্জীবন কারাদণ্ড সবাই? সবাই। এটা মুক্ত জেল কেন বলে? এই মুক্ত জেল হওয়ার কারণ হচ্ছে এখানকে যারা বন্দি থাকে তারা কিন্তু এর ভেতরে থাকে না। এর ভেতরে একটা নির্দিষ্ট টাইম আছে, সেই সময় আসে, এসে তারা হাজিরা দিয়ে আবার তারা বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে তার যে নির্দিষ্ট কাজ আছে, সবাই এক একজন বিভিন্ন রকম কাজ করে, যে যার কাজ করে, করে আবার টাইম মতন এসে এখানে কিন্তু হাজিরা দেয়, দিয়ে পরের দিন তারা আবার কিন্তু বেরিয়ে যায়। এখানকার জেলের সবাই এরকম মুক্ত থাকে, সেই জন্য এই জেলটার নাম হচ্ছে মুক্ত জেল। আর তোমরা যেটা দেখলে যে মুক্ত জেল, ওটাও কিন্তু রাজবাড়ি। রাজবাড়িটাই কিন্তু এখন মুক্ত জেল হয়েছে। আর এই মুক্ত জেলে যারা কয়েদি আছে তারা কিন্তু সবাই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। ঠিক আছে, তারা বাইরে বেরিয়ে যায়, তারা কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে। রাজবাড়ির পাশে যে চায়ের দোকানগুলো আছে, তারা সেই চায়ের দোকানে কাজ করে, কেউ রাজমিস্ত্রির কাজ করে, আবার তারা টাইম মতন এসে হাজিরা দিয়ে যায়। দেখো, মুক্ত জেলের পাশেই কিন্তু একটা মন্দির রয়েছে, শিব ঠাকুর সামনে রয়েছে, দেখতে পাচ্ছি সুন্দর একটা মন্দির। আর এই সামনে রয়েছে চৈতন্যময়ী রাজেশ্বরী মা কালী মন্দির। এই যে লালগোলা রাজ বলে লেখা রয়েছে, দেখো কত সুন্দর, সেই সময়কার আমলে তৈরি এই মন্দির। এখন চলে এসেছি সেই মায়ের মন্দিরে, লালগোলার সেই শৃঙ্খলিরও মায়ের মন্দির। দেখো, এই সেই মায়ের মন্দির। আর এই মায়ের নাম শৃঙ্খলিত কেন, তা নিয়ে কিন্তু অনেক ইতিহাস রয়েছে, যেটা আমি তোমাদেরকে বলছি ভিডিওতে। চলো আপাতত মন্দিরের ভেতরে প্রবেশ করি। তো মন্দিরের ভেতরে এখন প্রবেশ করছি। এই হচ্ছে সেই রাজবাড়ির মন্দির, মা কালীর মন্দির। দেখো মন্দিরের বাইরেটা কত সুন্দর। এর ভেতরে প্রবেশ করছি, দেখো কত সুন্দর মন্দির। দেখো, ইনি হচ্ছে কিন্তু সেই রাজা যোগেন্দ্র নারায়ণ, তার চিত্র কিন্তু এখানে রয়েছে। আর এপাশে রয়েছে রাজা রামমোহন রায়, তোমরা সবাই তাকে চেনো। এই যে এই মন্দিরে কিন্তু আরও অনেক চিত্র রয়েছে। দেখো, এই পাশে যেমন রয়েছে বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, আর এ পাশে রয়েছে শিব ঠাকুর। দেখো, আর এ পাশেও কিন্তু অনেক চিত্র রয়েছে দেওয়ালে। দেখো, প্রত্যেকটা দেওয়ালে চিত্র রয়েছে। আর দেখো, রাধাকৃষ্ণের চিত্রও কিন্তু এইখানে দেওয়ালে আছে। আর মন্দিরের এই পাশে রয়েছে দেখো গণেশ ঠাকুর, আর এই পাশে মেন মায়ের মন্দির। এই যে দেখো মন্দিরটা কত সুন্দর। এই কিন্তু সেই মন্দির, যেই মন্দিরে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গান লিখেছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন প্রথম ম্যাজিস্ট্রেট হন বহরমপুরের, তখন কিন্তু তিনি এখানে এসেছিলেন। এসে বন্দে মাতরম যে গান, সেই গান কিন্তু এই মন্দিরের এখানে বসেই তিনি করেছিলেন। পুজো হবে বলে পরিষ্কার হচ্ছে। কখন কখন পুজো হয়? প্রত্যেক দিন নাকি, না টাইম আছে? 12টা থেকে 12:30টায়। দেখো কত সুন্দর মন্দিরটা, যে সেই মন্দির। চলো এবার তোমাদেরকে মন্দিরে মায়ের দর্শন করাই, মা কালীর দর্শন করাই তোমাদেরকে। এই দেখো,
মা কালীর মন্দির কত সুন্দর, মায়ের বিগ্রহটা দেখো খুব সুন্দর লাগছে। এই হচ্ছে সেই মায়ের মন্দির। তো এই যে মায়ের মূর্তিটা তোমরা দেখছো, এই মাকে নিয়ে অনেক কাহিনী আছে। তো সেই কাহিনীটা আমি একটুখানি সংক্ষেপে বলি। এই যে মা, এই মা আগে পূজিত হতেন কাটোয়ায় এক ব্রাহ্মণ পরিবারে। সেই পরিবারের সবাই মায়ের পুজো দিতেন। এবার পুজো দিতে দিতে তারা হঠাৎ পুজো বন্ধ হয়ে যায় সেখানে। তারপরে তারা সব সন্ন্যাস ধর্ম গ্রহণ করে। আর সেই পরিবারের একজন মাকে নিয়ে চলে আসে রাজশাহীতে, যেটা পদ্মা নদীর ওপারে। এবার সেখানে মা পূজিত হতো। তারপরে তিনি মারা যাওয়ার পরে পুরো ওই রাজশাহীর যেখানে মা ছিলেন সেই জায়গাটা পুরো ভেঙে পদ্মা নদীতে চলে আসে। তারপরে মায়ের বিগ্রহটা ভাসতে ভাসতে এপারের কলকলি যে নদীটা আছে সেই নদীর মধ্যে এসে এক সাইডে থাকে। তারপরে এখানকার যে রাজাকে মা স্বপ্ন দেখিয়েছিলেন যে আমাকে ওখান থেকে এনে পূজিত করো। তো সেইভাবে রাজা এসেছিলেন, রাজা এসে মাকে নিয়ে এখানে প্রতিষ্ঠিত করেছিলেন। আর তখন মা স্বপ্ন দেখিয়েছিলেন যে ব্রাহ্মণও আনতে হবে, সেই জন্য ব্রাহ্মণও নিয়ে এসেছিলেন, এনে মাকে পূজিত করা হয়েছিল এখানেই। তারপরে যখন মাকে প্রতিষ্ঠিত করা হয় সেই সময় 108টা বলি এখানে দেওয়া হয়েছিল। আর তারপরেই মা আবার এখান থেকে চলে যেতে চেয়েছিলেন, কারণ এখানকার মা মানে বলি পছন্দ করেন না, সেই জন্যে মা এখান থেকে চলে যেতে চেয়েছিলেন। সেই জন্যে মা যাতে যেতে না পারে সেই জন্যে মাকে শিকল দিয়ে আটকে রাখা হয়েছিল, যাতে মা যেতে না পারে। সেই জন্যে এই মাকে শৃঙ্খলায়িত মা কিংবা কালী মা বলে সবাইকে জানেন। চলো তোমাদেরকে মাকে একটু ভালো করে দেখাই। দেখো মায়ের মূর্তিটা ভালো করে। মায়ের দুটো হাত দেখো জোড়া আছে, হাত কিন্তু মাকে হাতে অন্য অন্য কালী মায়ের হাতে যেমন মুন্ডু থাকে, এই মায়ের হাতে কিন্তু মুন্ডু নেই। আর এপাশে রয়েছে লক্ষ্মী, ও পাশে রয়েছে প্রতিমা, আর এই পাশে গোপাল ঠাকুর রয়েছে। দেখো মায়ের বুকে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে এটা একটা সেই কাঠের প্রতিমা। মন্দিরের চারপাশে অনেক শিবলিঙ্গ রয়েছে। দেখো প্রত্যেকটা ঘরে ঘরে শিবলিঙ্গ, একটা একটা চারপাশে যতগুলো আছে ওপাশেও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পুরো মন্দিরটা, এপাশেও শিবলিঙ্গ আছে, এপাশের ঘরগুলোতেও শিবলিঙ্গ, আর এপাশের ঘরগুলোতেও শিবলিঙ্গ। প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু শিবলিঙ্গ, শিবের পুজো হয়। আর মাঝখানে এই যে মায়ের মন্দির। এই মায়ের মন্দিরের ঠিক সামনে রাজবাড়ির আরেকটা অংশ আছে, এই দেখো যেটা তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু এখানে যাওয়া নিষিদ্ধ, গেট দেওয়া আছে। দেখো এটাও কিন্তু একটা রাজবাড়ির অংশ। তো চলো এখন এই মন্দির থেকে বেরোলাম, রাজবাড়ি থেকে বেরোলাম। আর এই যে মন্দির দেখতে পাচ্ছ, এই মন্দিরের সামনে যে রাস্তা, আর ঠিক রাস্তার পাশে সেই কলকলিটা, যেই কলকলিতে মায়ের বিগ্রহটা পাওয়া গেছিল, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই সেই কলকলি, আর এই ঘাট এখন জল নেই, শুকিয়ে গেছে। দেখো এই সেই ঘাট, দেখো কত বড় কলকলিটা। এই কলকলিতেই কিন্তু এই শৃঙ্খলিত মায়ের যে মূর্তি সেটা কিন্তু এখানেই পাওয়া গেছিল। তো এই যে কলকলিটা, এটা কিন্তু আগে পদ্মা নদীর সাথে যুক্ত ছিল, এখন হয়তো কোনো কারণে সেই শাখাটা এখন আর নেই, সেই জন্য এখানে জল পুরো শুকনো। এখন আমরা যাচ্ছি খানদুরায় সেই পদ্মা নদী দেখতে, আর তোমাদেরকেও দেখাবো সেই পদ্মা নদী। তো আমরা রাজবাড়ির সামনে থেকেই টোটো ধরেছি, আমাদের 30 টাকা করে ভাড়া নিল, বেশি দূর না, ওই 4-5 কিলোমিটার মতন হবে। তো চলো পদ্মা নদীতে গিয়ে তোমাদের দেখাই। টোটোতে করে এখন নামিয়ে দিল পদ্মা নদীর সামনে। তো চলে এসেছি সেই পদ্মা নদীতে। এই দেখো এই হচ্ছে পদ্মা নদী, কত সুন্দর পদ্মা নদী। আর এই পাশে হচ্ছে বাংলাদেশ, এই যে পাশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলাদেশ, এটা এপাশে আবার ইন্ডিয়া, এইটুকু জায়গায় ইন্ডিয়া আর ও পাশটায় বাংলাদেশ। এই দেখো পদ্মা নদী কতটা ঘুরে গেছে। চলো তোমাদেরকে পদ্মা নদীটা ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে সেই পদ্মা নদী, এটা কিন্তু ভারতের একদম শেষ, একদম ভারতের লাস্ট সীমান্ত হচ্ছে এই পদ্মা নদী। আর লালগোলার পদ্মা নদী দেখো কত সুন্দর এই পদ্মা নদীটা, আর কত বড় চওড়া দেখো,
ওই যে ছোট ছোট নৌকা, ওগুলো কিন্তু সব বাংলাদেশের নৌকা। আর ওপাশে কিন্তু বাংলাদেশের রাজশাহী, তোমরা যারা নাম শুনেছো বাংলাদেশের রাজশাহী, সেটা কিন্তু একদম এই পারে, লালগোলার এই পাশে। আর দেখো নদীর ঘাটের পাশে কত পাথর রাখা রয়েছে যাতে নদী ভেঙে না যায়। দেখো পাশ দিয়ে কতটা গর্ত, দেখো পুরো নদীর পাশ দিয়ে পাথর দেওয়া। দেখো পদ্মা নদীতে এখান থেকে কতটা হাইট নিচে, দেখো একদম দেখলে ভয় লাগছে, এতটা হাইট। আর এই পাশ দিয়ে পাড় ভেঙে ভেঙে কি অবস্থা হয়ে রয়েছে, দেখো সব বস্তা টস্তা দিয়ে রেখেছে, কিন্তু তাও সেই পাড় ভেঙে যাচ্ছে। আর ওই যে ছোট ছোট ভাইরা মাছ ধরছে ওখানে, চলো দেখে আসি তারা কি মাছ ধরছে। তা পদ্মা নদীতে এসে কিন্তু খুব ভালোই লাগছে। আর এটাই একমাত্র পদ্মা নদী যেটা ভারতের এই লালগোলাতেই আছে, আর কিন্তু পদ্মা নদী ভারতে কোথাও নেই। এটাই কিন্তু সেই পদ্মা নদী যেটা বাংলাদেশের সাথে আর ভারতের সাথে যুক্ত। পদ্মা নদীটা এখান থেকে এসে এ পাশ দিয়ে ঘুরে চলে গেছে, সেই জন্য একমাত্র এই লালগোলাতেই রয়েছে পদ্মা নদী, আর কিন্তু পদ্মা নদী ভারতের কোথাও নেই। এখন একটু নদীর কাছে যাব, নিচের দিকে নামছি, দেখো কতটা ঢালু, এখানে প্রচুর ঢালু। আর ওপাশটা দেখো সবাই স্নান করছে ওপাশে। আর এপাশে একটা পাইপ, এখান দিয়ে নদীর জল তুলে হয়তো জমিতে চাষবাস করার জন্য দেওয়া হয়। একদম কাছ থেকে তোমাদের নদীটা দেখিয়ে নিয়ে আসি। আর এখানে কিছু ভাই মাছ ধরছিল। ভাই মাছ পেয়েছিস? কি মাছ ধরছিস? পুঁটি মাছ। দেখি কি কি মাছ ধরেছিস। দেখো ভাই এই মাছগুলো ধরেছে, পুঁটি মাছ আর ট্যাংরা মাছ। এখানে এই নদীতে বড় মাছ পাওয়া যায় না? বড় মাছ পাস না? মাছ ধরা হয়ে গেছে, চলে যাচ্ছিস? ভাইয়ের মাছ ধরা হয়ে চলে যাচ্ছে, আরেকটা ভাই ওই যে মাছ ধরছে। দেখি ভাই কি মাছ পেয়েছে। এখান থেকে নামাও তো দুষ্কর বাবা, খুব সাবধানে নামতে হচ্ছে, কারণ একবার পা পিছলে গেলে পাথরের মধ্যে শেষ। ভাই কি মাছ হচ্ছে ভাই? পুঁটি মাছ? বড় মাছ হচ্ছে না? বড় মাছ পেয়েছিস একটাও? বড় ছিপ নিয়ে আসিস নি কেন? দেখো তোমরা ভাই কিভাবে মাছ ধরছে ছোট একটা বড়শি দিয়ে। বড় মাছ ধরতে গেলে বড় ছিপ লাগবে। ওই যে ওই কটা মাছ পেয়েছিস? সারাদিনে কত মাছ হয়? মানে তোদের খাওয়ার মাছ হয়ে যায়? একজনের হয়? আচ্ছা। দেখো কত সুন্দর, ওই ওই যে মাছ দেখো ভেসে ভেসে আসছে। এগুলো কি মাছ ভাসছে ভাই? হ্যাঁ, উড়োল মাছ। দাঁড়াও তোমার জুম করে দেখাই। এই যে দেখো যে মাছগুলো ভাসছে, উড়োল মাছ। ভাই বললো নাম উড়োল মাছ। কত সুন্দর পদ্মা নদীটা। বাবা নদীর ঘাট থেকে উপরে উঠতে কষ্ট হয়ে গেছে, এতটা হাইট, হাঁপিয়ে গেছি। নদীর পাশ দিয়ে সুন্দর একটা রাস্তা দেখো, একদম কত সুন্দর, একদম নদীর পাড় ধরে সোজা চলে গেছে। আর এপাশে দেখো জমি রয়েছে, তারা জমিতে ফসল টসল চাষ করে। এপাশে নদী, এই যে রাস্তা, আর এপাশে ফসল টসল চাষ করে তারা। চলো এই রাস্তা ধরে একদম সোজা এগিয়ে যাই, তোমাদের আরো কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখাই। দেখো সামনে একটা সুন্দর চর দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দূর থেকে। চলো ওই চরটায় যাব, একটু তোমাদেরকেও ঘুরে নিয়ে আসি, কত সুন্দর। দেখো ছোট্ট একটা রাস্তা। দেখো সবাই সাইকেল রেখে স্নান করতে এসছে নদীতে। এখানেও ভাইরা কিছু মাছ ধরছে, দেখো এরা এই যে বড়শি দিয়ে মাছ ধরছে, সবাই পুঁটি মাছ ধরছে। দেখো এই রাস্তার পাশে এই নদীর পাড় ভেঙে কি হয়েছে, জল ভাঙতে ভাঙতে এই দেখো নদীর পাড় একদম ভেঙে গেছে, তলায় কতটা গর্ত হয়ে গেছে। এই দেখো এইটুখানি রাস্তা, আর পাড় ভেঙে ভেঙে কি অবস্থা। তো পদ্মা নদীর
খুব সুন্দর, পদ্মা নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, খুব ভালোই লাগছে। অনেক দিনের ইচ্ছা ছিল যে পদ্মা নদীটা দেখবো, তো আজকে পদ্মা নদী দেখা হয়ে গেল, আর তোমাদেরকেও দেখাতে পারলাম, খুব ভালো লাগছে। এই দেখো রাস্তার পাশে একটা মাছ ধরার বোট এখানে রাখা রয়েছে, হয়তো নষ্ট বোট, এটাতে এখন আর মাছ টাছ ধরে না, কাজ হয় না। এই দেখো ভাঙাচোরা অবস্থায় রয়েছে, আর এই দেখো ভেঙে কি অবস্থা নদীর পাড়গুলো। এখন নদীর দিকে নামছি, নদীর কাছাকাছি যাব নিচের দিকে। ওই যে চরটা দেখতে পাচ্ছ, এই চরটায় নিয়ে যাব তোমাদেরকে। তো অনেকটা ডিপ, খুব কষ্ট হচ্ছে নামতে, চলো আস্তে আস্তে যাই। দেখো নদীর পাড়ে কত সুন্দর বালি, আর ঘাসও রয়েছে, সুন্দর, কত সুন্দর নদীর পাড় দেখো। কি সুন্দর নদীর পাড়, ভালোই লাগছে এখানে এসে, সুন্দর সুন্দর হাওয়া বইছে। চলো তোমাদের একদম নদীর পাশে নিয়ে যাই। এই দেখো একদম বালির, নদীর বালি। তো দেখো বন্ধুরা, একদম কিন্তু সেই পদ্মা নদীর কাছে চলে এসেছি। এই দেখো পদ্মা নদীর জল কি পরিষ্কার, এই দেখো সুন্দর জল, জল দেখে স্নান করতে ইচ্ছা করছে, কিন্তু এখন স্নান করব না। দেখো কত সুন্দর নদীটার পরিষ্কার জল, তোমরা দেখো। আর এই যে নৌকা নিয়ে কত লোকে মাছ ধরছে, আর এই পাশে কত লোকে স্নান করছে। রাজেশ দা মনে হয় স্নান করবে। রাজেশ দা তুমি কি স্নান করবে? বাহ, ভেরি গুড। তুমি স্নান করো, তাহলে আমি তোমার ব্যাগ পাহারা দিই, ঠিক আছে? তো রাজেশ দা গামছা টামছা সব নিয়ে এসছে, স্নান করবে তাই? বাহ, খুব ভালো। দেখো প্রচন্ড রোদ, কি করবো, রোদ দূরে গামছা মাথায় দিয়ে এখন যাচ্ছি, নদীর থেকে এখন উপরে উঠবো। দেখো কত উঁচু, এতটা উঁচু আমাদের উঠতে হবে, পাহাড়ের মতন উঁচু। চলো, কি দুর্গম পথ, মনে হচ্ছে এবারে জয় করছি। অ্যাকচুয়ালি মজাই লাগছে। রাজেশ দা তো আগে আগে যাচ্ছে, যে পায়ের আঙুলে বেশি ভর রেখো, আর দেহের ঝুঁকিটা সামনের দিকে রেখো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাহ, চলে এসছি, দেখো আমরা দুইজনই গামছা মাথায় দিয়েছি, এতটা প্রচন্ড তাপমাত্রা রোদ্দুরের, বিশাল করবো গরমে। এই দেখো নদীর পাশে লিচু গাছ, প্রচুর লিচু হয়েছে এখানে। তো রাজেশ দা লিচু চাইতে গেছে। লিচু কি দেবে? দেখো গাছে প্রচুর লিচু হয়েছে, পুরো বাগানটা লিচুর বাগান। এই দেখো, তো এত রোদ্দুর, কি করব, লিচু গাছের নিচে আমরা একটু আশ্রয় নিচ্ছি, প্রচন্ড গরম। একবার দড়ি দিয়ে টানলে সবগুলো বাজবে। কটা গাছে দিয়েছো? দেখো কি পাখিতে লিচু খেয়ে নেয়, তাই দেখো পাখিতে লিচু খেয়ে নেয়, তাই যে দড়ি দিয়ে তারা গাছের টিন বাজছে। দেখো আমি দড়ি ধরে একটু টানছি, দেখি, এই দেখো, এই দড়ি দিয়ে টানলে হচ্ছে তোমার ওই টিনে আওয়াজ হবে আর পাখি উড়ে যাবে, হচ্ছে সেই সিস্টেম। এই যে ভাইরা তৈরি করছে। আর এই যে সুতো, যে এটা লোহা না, এই লোহা দিয়ে, ওই দেখো সব আওয়াজ হচ্ছে, সব টানছে আর আওয়াজ হচ্ছে, যাতে পাখি লিচু খেতে না পারে। দেখো পুরো বাগানটাই কিন্তু লিচুর বাগান, কত বড় বাগান। তো ভয় পাওয়ার মতন আওয়াজ। এই দেখো টিন ঝুলিয়ে রেখেছে, আর ওই যে ওখানে মাচার মতন আছে, ওখানে বসে থেকে এইগুলো টানে। চলো, এই যে এখানটায় সব যারা লিচু গাছ পাহারা দেয়, তারা এখানটায় বসে, আর সমস্ত দড়ি এখানে এসে কানেক্ট করা, এক জায়গা থেকে দড়ি টানবে আর সব জায়গায় আওয়াজ হবে। এই দেখো ওই দড়িটা আমি এখন টানবো,
দেখেছো কেমন আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ নাকি জানি না। দারুণ সিস্টেম। একটা জলের কল পেয়েছি, গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটুখানি জল খেয়ে নি। এই মাঠের মধ্যে জল পাবো কখনোই ভাবিনি, জল পড়ে নাকি তাও যায় না। না না, জল পড়ছে, জল পড়ছে, একটু জল খেয়ে নি। প্রচন্ড গরম, একটু শান্তি লাগছে, জলটা মুখে দেবো, একটু জল খাবো। তো বন্ধুরা, আজকে লালগোলা তোমাদের ঘুরিয়ে দেখালাম, লালগোলার যত দর্শনীয় স্থান ছিল সব কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখালাম। তো লালগোলার ভ্রমণ ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর তোমরা যারা আমার ভিডিওতে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকের পর্যন্ত টাটা।